বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে নিউটনীয় বলবিদ্যা অধ্যায় 4 লেকচার 9 আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কেন্দ্রমুখী বল। তো প্রথমে আমরা দেখি কৌণিক ভরবেগ কাকে বলে। দেখো, কৌণিক ভরবেগ কাকে বলে। কৌণিক ভরবেগ হচ্ছে জড়তার ভ্রামক ও কৌণিক বেগের গুণফলকে। আমরা এর আগেও প্রতিপাদন করছি। জড়তার ভ্রামক ও কৌণিক বেগের গুণফলকেই বলা হয় কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে, যেমন আমার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আছে, তেমনি আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র জানি। তো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা বলতে পারি যে মোট কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে, কোনো বস্তুর উপর টর্ক প্রযুক্ত হলে মোট কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কৌণিক ভরবেগের পরিবর্তনের হার সবসময় কী থাকে? ধ্রুব থাকে। এটাই হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা বের করব। তো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। এটাকে আমরা কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা কৌণিক ভরবেগের পরিবর্তনের হারটাকে দেখব। তাহলে ডি এল ইজিক্যাল টু হচ্ছে আই ওমেগা ডিটি। তাহলে আই ডি ওমেগা ডিটি প্লাস ওমেগা ডিআই ডিটি। তাহলে দেখো, আই আলফা এটা হচ্ছে কৌণিক ত্বরণ, আর জড়তার ভ্রামক তো ধ্রুবরাশি, তাহলে এটা হবে 0। তাহলে আমরা পাইলাম আই আলফা। তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে আই আলফা। আবার আমরা আই আলফা ইজিক্যাল টু জানি টর্ক টাউ। তাহলে আমরা পাইলাম শেষ পর্যন্ত ডিএল বাই ডিটি হচ্ছে টাউ। এখন টর্ক যদি প্রযুক্ত না হয় তাহলে ডিএল বাই ডিটি, অর্থাৎ বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে, অর্থাৎ টাউ ইজিক্যাল টু যদি 0 হয়, তাহলে ডিএল বাই ডিটি ইজিক্যাল টু 0। তার অর্থ হচ্ছে আমরা লিখতে পারি ডিএল ইজিক্যাল টু 0। অর্থাৎ কৌণিক ভরবেগের পরিবর্তন 0। কৌণিক ভরবেগের পরিবর্তন 0 এই অর্থ হচ্ছে, অর্থাৎ কৌণিক ভরবেগ কী থাকে? ধ্রুব থাকে। এটাকে যদি আমরা উভয় পাশে সমাকলন করি তাহলে এল ইজিক্যাল টু আমরা লিখতে পারি ধ্রুবক। তাহলে আমাদের প্রমাণ করলাম আমরা মোট কৌণিক ভরবেগ কি? ধ্রুব। অর্থাৎ কৌণিক ভরবেগের পরিবর্তনের হার 0, অর্থাৎ মোট কৌণিক ভরবেগ কী থাকে? ধ্রুব থাকে। এখন আমরা দেখব কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রমুখী বলের প্রয়োগ দেখব। কেন্দ্রমুখী বল অর্থাৎ যখন কোনো বস্তু কোনো বৃত্তাকার পথে গতিশীল হয় তখন সবসময় কেন্দ্র অভিমুখে একটা বল ক্রিয়াশীল হয়। এই বলটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। ধরো, এই ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এম ভরের একটি বস্তু যদি গতিশীল হয়, তাহলে সবসময় তার কেন্দ্র অভিমুখে একটা বল ক্রিয়াশীল হয়। এই বলটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল।
তো এই কেন্দ্রমুখী বল ছাড়া এই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। তো ধরো একটা বস্তুকে আমরা সুতার সাহায্যে বেঁধে দিয়ে যদি ঘোরাই, এই সুতাটা যদি বস্তুটাকে না বেঁধে থেকে সুতাটা যদি ছিঁড়ে যায়, তাহলে বস্তুটা সব সময় তার স্পর্শক বরাবর, যখন বস্তুটা এখানে আসবে তখন সে তার স্পর্শক বরাবর বাইরের দিকে ছুটে যেতে চায়। অর্থাৎ কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে ক্রিয়াশীল, আর কেন্দ্রমুখী বলকে প্রশমন করার জন্য আর একটা বল, সেটা হচ্ছে কি কেন্দ্রবিমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল আমরা জানি F = হচ্ছে mv²/r বা m⍵²r। তার কারণ v = ω/r, তাহলে ω/r² হবে, আর কাটা গেলে এটা আমরা পাই কেন্দ্রমুখী বল। অর্থাৎ এটাই হচ্ছে আমার কেন্দ্রমুখী বলের রাশিমালা। এই কেন্দ্রমুখী বলের রাশিমালা আমরা এর আগের অধ্যায়ে প্রতিপাদন করেছিলাম কেন্দ্রমুখী ত্বরণ, আর কেন্দ্রমুখী ত্বরণ থেকেই মূলত কেন্দ্রমুখী আমরা বল পাচ্ছি, বুঝছো? তো এই কেন্দ্রমুখী বলের আমরা প্রয়োগ দেখব। কেন্দ্রমুখী বলের প্রয়োগ হচ্ছে একটা বিশেষ প্রয়োগ আছে, সেটা হচ্ছে রাস্তা ও রাস্তার বাঁক। রাস্তা ও রাস্তার বাঁক। ধরো এটা একটা রাস্তা, এই রাস্তার এই বাঁকে আসতেছে। তোমরা লক্ষ্য করবা আমাদের সাইকেল যখন আমরা চালাই তখন ঠিক সোজা এরকম করে চালাই, যখনই রাস্তার বাঁকের কাছে আসি তখন এই সাইকেলটাকে আমার কেন্দ্রের দিকে বাঁক নিতে হয়। তার কারণ এখানে সাইকেলটাকে এই বৃত্তাকার পথে, অর্থাৎ এই বৃত্তাকার পথে যখন ঘোরে তখন এই বৃত্তটা একটা কেন্দ্রের, ধরো এই আর ব্যাসার্ধ একটা বৃত্তের কেন্দ্র, এই বৃত্তাকার পথে যখন চলে তখন সে এই বৃত্তের বাইরে একটা বল তার উপর ক্রিয়াশীল হয়, সেটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। এই বলটাকে প্রশম করার জন্য, যেহেতু সাইকেলটাকে আমার কোনো রশির দ্বারা তো এই কেন্দ্রের সাথে কি নাই, বাধা নাই, ফলে এই বলটাকে প্রশমন করার জন্য সাইকেলটাকে কেন্দ্রের দিকে হালাইতে হয়। ধরো এটা রাস্তা, এই সাইকেলটা যখনই আসলো তখন কেন্দ্রের দিকে হেলে গেল, এটা হলো আর লব্ধি বল। অর্থাৎ উলম্বের সাথে সে থিটা কোণে হারল, তার ওজনটা এই দিকে ক্রিয়াশীল, কিন্তু কত কোণে? থিটা কোণে। অর্থাৎ এই আর এর এই দিকে একটা উপাংশ, সেটা হচ্ছে আর কস থিটা, আর লম্ব উপাংশ একটা কোন দিকে? এই দিকে, যেটা কেন্দ্রের দিকে, সেটা হচ্ছে আর সাইন থিটা। এখন এই আর কস থিটাটাই হচ্ছে তার ওজন, অর্থাৎ নিচের দিকে যে ভরটা থাকতেছে, অর্থাৎ তার এমজি, সে নিচের দিকে ক্রিয়া করতেছে, তার প্রতিক্রিয়া বল। অর্থাৎ এই আমরা লিখতে পারি এমজি = হচ্ছে আর কস থিটা, আর এ কিন্তু এই যে এফসি অর্থাৎ কেন্দ্রমুখী বলকে প্রশমন করতেছে এই আর সাইন থিটা। ফলে এই সাইকেলটা একটু বাঁক নিলে আর রাস্তার বিপরীত দিকে, অর্থাৎ কেন্দ্রের বিপরীত দিকে ছিটকে পড়বে না, তার কারণ কেন্দ্রমুখী বলকে প্রশমিত করবে তার ওজনের এই উপাংশটা আর সাইন থিটা। তার মানে এই এফসি অর্থাৎ কেন্দ্রবিমুখী বল আর কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতেছে আমার আর সাইন থিটা। তাহলে এই এফসি আর আর সাইন থিটা দুটো কি সমান, তাহলে আমরা লিখতে পারি এফসি = আর সাইন থিটা। তো এফসিটাই হচ্ছে কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল। তাহলে কেন্দ্রবিমুখী বল হিসেবে এখানে আমার বস্তু ভর হচ্ছে আমার কি এম, তাহলে mv²/r = আমরা লিখতে পারি আর সাইন থিটা।
তাহলে এটাকে দিই 1 নম্বর সমীকরণ, এটাকে দিই 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা 2/1 করে পাই, 2/1 করে পাই। দেখো তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু হবে এই যে mv²/r ভাগ হচ্ছে mg। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কাটা গেলে v²/rg। এই সমীকরণের সাহায্যে একটা সাইকেল বা মোটরসাইকেল একটা রাস্তা অতিক্রম করতে গেলে কত বেগে, কত ব্যাসার্ধের বাঁক, কত বেগে অতিক্রম করতে গেলে তাকে উলম্বের সাথে কত কোণে হালতে হবে, আমরা এই সম্পর্ক থেকে বের করতে পারি। আমরা tan থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি v²/rc। আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ধরো তোমাদের বলা হলো যে একটা সাইকেল 10 মিটার পার সেকেন্ড বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে 100 মিটার ব্যাসার্ধের একটা বাঁক অতিক্রম করতে গেলে তাকে উলম্বের সাথে কত কোণে বাঁকতে হবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই যে tan থিটা ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড বেগ, রাস্তার বাঁক হচ্ছে 100 মিটার, তাহলে 10 100 মিটার, জি এর মান 9.8। তাহলে এখান থেকে আমরা থিটা ইজ ইকুয়াল টু এই যে tan ইনভার্স, তাহলে 1/9.8। এটা আমরা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটা হচ্ছে তাকে আমরা উলম্বের সাথে কত কোণে বাঁকতে হবে সেটা দিয়ে আমরা বের করতে পারব। এখন লক্ষ্য করো যে আমাদের তো 2 চাকার সাইকেল, এই 2 চাকার সাইকেল আমরা ইচ্ছে করলেই বাঁক নিতে পারি, কিন্তু আমার 2 চাকার সাইকেল না হয়ে যদি আমার গাড়ি হয়, 4 চাকার গাড়ি হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের কিভাবে বের করতে হবে? তো 4 চাকার গাড়ি তো আর বাঁক নিতে পারবে না, সেক্ষেত্রে আমাকে রাস্তাটাকেই কি করতে হবে, যেদিকে বাঁক আছে সেদিক থেকে রাস্তাটাকে কি করতে হবে, একটু উঁচু করতে হবে। ধরো এটা প্রস্থ, রাস্তার প্রস্থ x, এই রাস্তাটাকে একটা গাড়ি ধরো যদি এইভাবে গাড়িটা থাকে, এখন গাড়িটাকে রাস্তাটাকে যদি এক প্রান্ত থেকে, তাহলে এই গাড়িটার সাথে উলম্ব তল হচ্ছে এটা। এখন রাস্তাটাকে যদি আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এইচ উঁচু করি, তাহলে গাড়িটা হবে আমার এরকম, অর্থাৎ তখন তার লম্ব হবে এটা, অর্থাৎ এই কোণে বাঁকবে, এটা হচ্ছে থিটা কোণ। তার মানে এই কোণটা যদি এটা হয় তাহলে এই কোণটাও এটা। তাহলে দেখো আমার এই h/x অর্থাৎ লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, tan থিটা। যখন আমরা এইটা করব তখন কিন্তু এটা হয়ে যাবে ভূমি, এই রাস্তার প্রস্থ হয়ে যাবে উপরেরটা x, অর্থাৎ এই লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ আমরা লিখতে পারি কি, sin থিটা। এই sin থিটা ইকুইভ্যালেন্ট টু আমরা লিখতে পারি tan থিটা, যদি থিটার মান ক্ষুদ্র হয়। তা আবার আমরা tan থিটা ইজ ইকুয়াল টু কি জানি, v²/rg। তাহলে আমরা লিখতে পারি h/x ইজ ইকুয়াল টু হচ্ছে v²/rg। অর্থাৎ এই সমীকরণের সাহায্যে এই যে সমীকরণটা আমরা পাচ্ছি h/x v²/rg,
এই সমীকরণের সাহায্যে আমরা ব্যাংকিং নির্ণয় করতে পারবো। আর এই কোণটাকে বলা হয় ব্যাংকিং কোণ, কোণটাকে আমরা ব্যাংকিং কোণ বলি। তাহলে এই সমীকরণের সাহায্যে আমরা ধরো এক্স প্রস্থের একটা রাস্তা যার ব্যাসার্ধ হচ্ছে আর, এক্স প্রস্থের রাস্তা যার ব্যাসার্ধ আর, এই রাস্তাটাকে আমার ভি বেগের একটা গাড়ি ভি বেগে এই বাঁক অতিক্রম করতে গেলে সেই রাস্তাটাকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত অপেক্ষা কত উঁচু করতে হবে, অর্থাৎ কতটুকু কেন্দ্রের বাইরের দিকে উঁচু করে রাখতে হবে, সেটা আমরা এই সমীকরণের সাহায্যে নির্ণয় করতে পারি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস। এর সাহায্যে আমরা বিভিন্ন সমীকরণ সমাধান করতে পারি। এখন আর একটা প্রশ্ন, আমরা আর একটা জিনিস আলোচনা করলে এই অধ্যায়ে আমার শেষ হয়ে যায়। সংঘর্ষ। দুটি বস্তু যখন একে অপরের সাথে খুব অল্প সময়ের জন্য বেশি বলে ক্রিয়াশীল হয় তবে তাকে সংঘর্ষ বলে। সংঘর্ষ কাকে বলা হচ্ছে? দুটি বস্তু যখন খুব অল্প সময়ের জন্য একে অপরের সাথে কি হয়, ঘর্ষণ হয় বেশি বলে, তখন তাকে বলা হয় সংঘর্ষ। সংঘর্ষ দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো এই স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলা হচ্ছে? এই যে সংঘর্ষের আগের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি, সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ কি হয়, সমান হয়, সেই সংঘর্ষটাকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলি। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ, যে সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং পরের মোট ভরবেগ সংরক্ষিত থাকে, অর্থাৎ সমান থাকে, কিন্তু সংঘর্ষের আগের মোট গতিশক্তি আর পরের মোট গতিশক্তি সমান হয় না, তাহলে সেটাকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন তোমরা বলতে পারো যে স্যার অস্থিতিস্থাপক সংঘর্ষ কি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে না? হ্যাঁ, অস্থিতিস্থাপক সংঘর্ষ শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, তবে এক্ষেত্রে এই শক্তিটা যে সংরক্ষণশীল হয় না, মানে সংঘর্ষের আগের মোট শক্তি অপেক্ষা সংঘর্ষের পরের মোট শক্তিটা, গতিশক্তিটা কম হয়, তাহলে বাকি শক্তিটা কই গেল? বাকি শক্তিটা সাধারণত বিভব শক্তি হিসেবে অন্য শক্তিতে পরিণত হয়, অর্থাৎ দুটা বস্তুর সংঘর্ষের ফলে ওটা তাপ শক্তিতে পরিণত হয়, উত্তপ্ত হয়, বা অন্য কোনো রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তিতে পরিণত হয়। অর্থাৎ এই ক্ষেত্রেও আমার শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, বুঝছো? তো আরেকটা স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ আমরা একটু বুঝতে পারি। যখন সংঘর্ষের পর দুটি বস্তু খুব দ্রুত পরস্পরের বিপরীত দিকে বা পরস্পর থেকে আলাদা হয়ে যায়, তো সেই ধরনের সংঘর্ষগুলোকে মূলত স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। তবে সব ক্ষেত্রে যে হয় তা না, আপাত দৃষ্টিতে আমরা দেখলে বুঝতে পারি যে এই ধরনের সংঘর্ষগুলো মূলত স্থিতিস্থাপক। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ যখন একটা বস্তু আঘাত করার পর আরেকটা বস্তু, অর্থাৎ দুইটার সাথে যদি লেগে থাকে, আঘাত করার পর বস্তুটি একে অপরের সাথে কি হয়ে যায়, সংযুক্ত হয়ে যায়, যুক্ত অবস্থায় গতিশীল হয়, তাহলে এই ধরনের সংঘর্ষগুলোকে আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ বলি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। তোমরা এই গাণিতিক সমস্যাবলীগুলো দেখবে। আমরা সামনের ক্লাসে এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যাবলী আলোচনা করব। তোমাদের আবারও সুস্বাস্থ্য কামনা করে
আজকের মতো শেষ করছি, সবাই সাবধান থাকবে এই করোনা মহামারীতে। আসসালামু আলাইকুম।